কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ২৬-এ আজ আপনারা শুনবেন গুজু, ইহুদি হেকিম, দর্জি ও নাপিতের কিস্সা চতুর্থ ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। নৌকো থেকে অতিকায় কয়েকটি বাক্স মাঝিমাল্লারা ধরাধরি করে নামালো। তাদের মধ্যে আমার পরিচিত সেই খোঁজাটিও রয়েছে দেখলাম। আমার মেহবুবা বাদশাহের লেরকি তার পাশে আমাকে তার ভবিষ্যৎ ইচ্ছার কথা বলল। আদর সোহাগ তো করল খুব করে। তারপর আমাকে বাক্সবন্দি করে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলল। আমি মুচকি হেসে বাক্সের ভিতরে ঢুকে বসলাম। তালাবদ্ধ করা হলো, তোলা হলো নৌকায়। বাক্স খুলে বের করার পর চারিদিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দেখি আমি হারেমে অবস্থান করছি। খোঁজার নির্দেশে ঘণ্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে ২০ জন সুদেহী ও সুশ্রী যুবতী পরিচারিকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ল। বেগম জুবেদা ধীর মন্থর গতিতে সুন্দর ভঙ্গিমায় সুপ্রশস্ত নিতম্ব দুলিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। আমার নাম, সাকিন ও পেশা প্রভৃতি এক এক করে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন। তারপর মুচকি হেসে বললেন, আমি প্রীত, ১০ দিনের মধ্যে তোমাদের স্বাধীনিকা দেব। এ কদিন প্রাসাদেই তুমি থাকবে। একদিন খলিফা যৌতুক স্বরূপ ১০,০০০ সোনার মোহর পাঠিয়ে দিলেন। বেগম নিজে দিলেন ৫০,০০০ দিনার। কাজী উপস্থিত হয়ে শাদীর কবুলনামা লিখলেন। সাক্ষীরাও যথা সময়ে এসে গেল। আমাদের শাদীর কাজ মিটে গেল। জোরদার খানাপিনার ব্যবস্থা হলো। শরাবের জোয়ার বয়ে গেল। আমি আশ মিটিয়ে জিরবাজা খেলাম। লোভ সামলাতে না পেরে মাত্রাতিরিক্তই হয়ে গিয়েছিল। উঠে হাত মুখ ধোয়ার মতো ক্ষমতাও যেন ছিল না। তারপর জেনানারা আমাদেরকে নিয়ে কি সব স্ত্রী আচার করল আনন্দ করে। তারপর নিয়ে যাওয়া হলো ফুলশয্যার সজ্জিত বাসর ঘরে। একদল পরিচালিকা আমার সদ্য শাদী করা বিবিকে নিয়ে এলো। প্রচলিত প্রথা অনুযায়ী তাকে একেবারে বিবস্ত্রা করা হলো। সবার সামনে তার শরীরের যৌবন চিহ্নগুলিকে আমার কাছে তুলে ধরাতে সে যেন শরমে মরে যাচ্ছিল। তার গাল দুটো হঠাৎ পাকা আপেলের মতো লাল হয়ে উঠল। সে হাত দুটো দিয়ে নিজের শরীরের গোপন জায়গাগুলোকে চাপা দেওয়ার ব্যর্থ প্রয়াস চালাতে ব্যস্ত হয়ে পড়ল। বরাত ভালো যে পরিচারিকারা তাকে উলঙ্গ অবস্থায় পালঙ্কে শুইয়ে দিয়ে বাসরঘর ছেড়ে চলে গেল। আমি আর আমার মনময়ূরী বিবি ছাড়া ঘরের তৃতীয় কোনো প্রাণী নেই। আমরা পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে। আমি এক ঝটকায় তার যৌবনের জোয়ার লাগা বিবস্ত্র দেহটিকে বুকে টেনে নিলাম। ব্যাস, শরীরের সর্বশক্তি নিয়োগ করে অকস্মাৎ সে আমাকে একটা ধাক্কা মেরে সরিয়ে দিল। বিকট আর্তনাদ বেরিয়ে এলো। মরে গেলাম, মেরে ফেললো, কি উৎকট গন্ধ, আর পারছি না, মরে গেলাম। আমি ব্যস্ত হয়ে বললাম, কি কি হলো মেহবুবা? রসুন, জুংলিটি রসুন খেয়ে এসেছে, কি উৎকট গন্ধ, গা বমি বমি করছে আমার। আর জঙ্গলি বন মানুষকে আমি শাদী করে জীবন সঙ্গী করেছি। আমি ঘুণাক্ষরেও জানতে পারিনি অসভ্য জঙ্গলিটি এমন করে রসুনের ভক্ত। হতচ্ছাড়াটি ভুলেও আগে বলেনি তার এই কুঅভ্যাসের কথা। আমি তাকে প্রবোধ দিতে গিয়ে কিছু বলার চেষ্টা করলাম। থামিয়ে দিয়ে সে খেকিয়ে উঠল। একটিও কথা বলো না। রসুন যদি খেয়েই থাকো তবে কেন গরম পানি দিয়ে ভালো করে হাত মুখ ধোওনি? কথা বলতে বলতে সে রুমালে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আমি তাকে হাত বাড়িয়ে আলিঙ্গন করতে চেষ্টা করলাম। এক ঝটকায় আমার কাছ থেকে বেরিয়ে ৩ লাফে পাশের ঘরে চলে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই একটি চামড়ার চাবুক নিয়ে ফিরে এলো। সুতীব্র আক্রোশে আমার পিঠে সপাত সপাত করে চাবুকের ঘা মারতে লাগলো। আমি বিস্ময় ও যন্ত্রণায় বারবার কুঁকড়ে যেতে লাগলাম। আমার ২ জঙ্ঘার মাঝখানে প্রচণ্ড জোরে চাবুকের ঘা পড়ায় আমি পালাবার শক্তিটুকুও পর্যন্ত হারিয়ে ফেললাম। এবার তার স্বরে কোতোয়ালকে ডাকল। সে এলে
হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠল, একে নিয়ে যাও, যে হাত দিয়ে এ রসুন খেয়েছে সেই হাতটি কবজি থেকে কেটে ফেলো। চিৎকার চেঁচামেচি শুনে পরিচারিকারা ছুটে এলো। তারা আমার হয়ে ক্ষমা প্রার্থনা করে এবারের মতো ছেড়ে দিতে অনুরোধ করতে লাগলো। আমার বিবি ক্ষমা করল, কিন্তু বেকসুর খালাস করে দিতে রাজি নয়। বাসর ঘরে আমাকে একা ফেলে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে দিল, জানালা দিয়ে পানিখানা দিত। আমার বিবি 10 দিন পর পরিচারিকাদের দিয়ে দরজা খুলে আমার কাছে এলো। পরিচারিকাদের লক্ষ্য করে বলল, এর গায়ে এমন একটি চিহ্ন এঁকে দেব যাতে জিরবাজার কথা স্মরণ থাকে। আমার বিবির নির্দেশে পরিচারিকারা আমাকে পিঠমোড়া করে বেঁধে ফেলল। তারপরে ধারালো একটি ছুরি দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে আমার হাত পায়ের সব কটি বুড়ো আঙুল একেবারে গোড়া থেকে কেটে ফেলল। কি যন্ত্রণাদায়ক, কি মর্মান্তিক ও অমানবিক কাজ! লঘু অপরাধে এমন বুড়োদণ্ডের কথা আপনারা কেউ শুনেছেন কোনোদিন? সংজ্ঞা ফিরে পেয়ে আমি উন্মাদের মতো চিৎকার করে বলতে লাগলাম, ভবিষ্যতে আর কোনোদিনও ভুলেও জিরা ভাজা খাবো না। আর যদি খায়ও তবে 40 বার পটাশ, 40 বার সাবান এবং 40 বার সোডা দিয়ে ভালো করে হাত ধুয়ে তবেই খাবো। দোস্ত আমার, জিরা ভাজা না খাওয়ার জন্য আমার গোস্তাকে মাফ করবেন। আমি বিবির কাছে হলফ করেছিলাম, সে আজ দুনিয়া ছেড়ে চলে গেছে বটে, কিন্তু কসম তো খোদা তাআলার নামেই করেছিলাম। রসিকর এবার বলল, জাহাপনা, আমি সে বাগদাদের বণিককে জিজ্ঞাসাবাদ করেছিলাম, খোদা তাআলার নামে শপথ করে জিরা ভাজা ছাড়লেন ভালো কথা, কিন্তু পরিণামে কি হলো? খোদা তাআলার নামে শপথ করায় আমার বিবির দিলটি একটু গলে গেল, আমাকে মাফ করে দিল। তারপর আমরা বেশ কিছুদিন অন্য 10 জন মিয়া বিবির মতো একসঙ্গে ঘর সংসার করেছিলাম। আমার বিবি 50,000 সোনার মোহর দিল একটি বাড়ি কেনার জন্য। সুন্দর একটি বাড়ি কিনলাম। 1 বছর আমরা সেখানেই বাস করেছি। বছর পেরোবার আগেই সে দুনিয়া ছেড়ে বেহেশতের পথে যাত্রা করল। ব্যাস, সব বেচে দিয়ে আমি হারা উদ্দেশ্যে পথে নেমে পড়লাম। বহু দেশের পানি খেয়ে শেষ পর্যন্ত আপনাদের মুলুকে এসে হাজির হলাম। রসিকর বলল, জাহাপনা, বাগদাদের বণিকের কাহিনী সংক্ষেপে আপনার দরবারে পেশ করলাম। নিমন্ত্রণ বাড়ি থেকে আমরা বেরিয়ে যে যার আস্তানার পথে পা বাড়ালাম। রাত্রি তখন 2য় প্রহর। তারপর কুজুটির লাশ নিয়ে যা কিছু কাণ্ড ঘটেছে সবই তো এক এক করে শুনলেন। চীন দেশের বাদশাহ এবার ব্রিটিশনার সঙ্গে বললেন, তোমরা যে যা কিস্সা শোনালে তাদের একটিও চমৎপ্রদ নয়। ঘটনার বাঁধন তো নেই, এর চেয়ে বরং হতভাগ্য কুজুটির মৃত্যুর কাহিনী অনেক বেশি আকর্ষণীয়। অতএব তোমাদের ফাঁসির দড়ি গলায় পড়তেই হচ্ছে। বাদশাহ যখন ক্রোধ প্রকাশ করে কুজুটির মৃত্যুর সঙ্গে জড়িত লোকগুলোর শাস্তির চিন্তা করছেন, তখন বৃদ্ধ ইহুদি হেকিম বলল, জাহাপনা, এবার আমাকে কিছু বলার জন্য মেহেরবানি করে সুযোগ দিন। আশা করি আমার কিস্সা আপনাদের মনে দাগ কাটতে পারবেই। বাদশাহ অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলেন। বৃদ্ধ ইহুদি হেকিম তার কিস্সা শুরু করতে গিয়ে বলল, জাহাপনা, কিস্সাটি আমি কিশোর বয়সে শুনেছিলাম। আমি তখন দামাস্কাসে বাস করি। হেকিমি বিদ্যা নিয়ে পড়াশোনা করছি। ওখানকার বিশ্ববিদ্যালয় থেকে পাঠ শেষ করে আমি এদিকে ঝুঁকি। এক সকালে স্থানীয় সুবেদার পেয়াদা পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে গেলেন। বিশাল ইমারতের লম্বা বারান্দা দিয়ে এগিয়ে সুসজ্জিত একটি ঘরে ঢুকলাম। দেখি মেহগনি কাঠের কারুকার্যমণ্ডিত পালঙ্কে এক কিশোর শুয়ে, রোগ শয্যায়। আমি সমবেদনা স্বরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাছা? সে নীরবে চোখের ইশারায় কি যেন বুঝাতে চেষ্টা করল। আমি হাত দেখতে চাইলে সে বাঁ হাতটি বাড়িয়ে দিল। এরকম অশিষ্ট আচরণে আমি খুবই ক্রুদ্ধ হলাম। ভাবলাম, সম্ভ্রান্ত ঘরের যুবক, সাধারণ সৌজন্যবোধটুকু শেখেনি। বাঁ হাতের নারী দেখে দাওয়ায় দিয়ে এলাম। তারপর দিনও গেলাম, পরদিনও যেতে হলো। 10 দিন চিকিৎসা করে তার রোগ কিছু নিরাময় করা গেল। সুবেদার ইনাম দিয়ে আমাকে সন্তুষ্ট করলেন, আর দামাস্কাসের প্রধান হাসপাতালে চাকরি দিয়ে কৃতজ্ঞতার পরিচয় দিলেন।
প্রতিদিনই একবার করে আমার রুগীটিকে দেখতে যাই, কিন্তু একটি ব্যাপার আমার মনের কোণে বারবার উকি দিতে লাগলো। সে রোজই কেন বাঁ হাতটি এগিয়ে দেয়? সত্যি কি সৌজন্যবোধের অভাবই এর জন্য দায়ী, নাকি অন্য কোনো গূঢ় কারণ আছে এর পিছনে? 10 দিন পরে গরম জলে গামছা ভিজিয়ে তার গা মুছিয়ে দিতে বললাম। সুবেদার অনুরোধ করলেন এ কাজটিও যেন আমি উপস্থিত থেকে সম্পন্ন করি। তার পাজামা কামিজ সব খুলে ফেলতেই আমার আখিতে প্রথম ধরা পড়ল তার ডান হাতটি কাটা, আর সারা গায়ে চাবুকের দাগে ভর্তি। আমি বিস্ময় বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে রইলাম। যুবকটি বলল, হেকিম সাহেব, খুবই অবাক হচ্ছেন তাই না? অবাক হবার কথাই বটে, কিন্তু এ কিন্তু আমার জন্মলগ্ন থেকে ছিল না। সে অদ্ভুত কিস্সা অবশ্যই বলবো, তবে এখন নয়, পরে। যুবক আমাকে নিয়ে উপরতলার এক নিরিবিলি ঘরে গেল। রসুইকারকে খবর পাঠালো ভেড়ার কাবাব করে সেখানে পাঠিয়ে দিতে। খেতে খেতে এ কথা সে কথার পর আমি তাকে বললাম, আপনার প্রতিশ্রুত সেই কাহিনী এখন বলবেন কি? যুবকটি বাঁ হাতে ভেড়ার কাবাবের থালাটি কাছে টেনে নিয়ে বললেন, শুনুন তবে আমার কাহিনী বলছি। মসুল নগরে আমার জন্ম হয়েছিল। খানদানি পরিবার। আমার আব্বা আর চাচারা 10 ভাই। আমার আব্বা সবার বড়। আমার দাদা মশাই নিজেই 10 লেরকাকে শাদি দিয়ে ঘর সংসার পেতে দিয়ে যান। আমার বাবা ছাড়া আমার চাচাদের কারোরই কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তাই আমিই ছিলাম চাচাদের চোখের মণি, আদরের দুলাল। এক জুম্মাবারের ঘটনা। সেদিন আমার আব্বা আর চাচারা মসুলের বৃহত্তম মসজিদে নামাজ পড়তে গেলেন। আমিও তাদের সঙ্গে যাই। নামাজের পর অন্যান্য সবাই মসজিদ ছেড়ে নিজের নিজের ঘরে ফিরল। আমার আব্বা আর চাচারা কেবল রয়ে গেলেন। চাচারা বাণিজ্য করতে যাওয়ার পরিকল্পনা করতে লাগলেন। শেষ পর্যন্ত মিশরে যাওয়ায় সাব্যস্ত করলেন। নীলনদের তীরে সে দেশের প্রধান নগর ও বন্দর। দুনিয়ার বহু দেশ ঘুরে বেরিয়ে তারা বুঝেছেন মিশরের মতো মনোরম দেশ তামাম দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই। সেখানে গেলে নাকি মনে হয় দুনিয়ার দুঃখ কষ্ট ভুলে ভিন মুলুকে অবস্থান করছি। বেহেশতের মতো সুন্দর এক দেশ চাক্ষুষ করার জন্য আমার দিল ছটফটানি শুরু করে দিল। আব্বাকে আমার ঐকান্তিক ইচ্ছার কথা জানালাম। প্রথমে আমাকে এত দূরে পাঠাতে রাজি হলেন না। শেষ পর্যন্ত আমি আশাহত হব ভেবে দামাসকাস পর্যন্ত গিয়ে ফিরে আসব এই শর্তে রাজি হলেন। আমাদের জাহাজ মসুলি বন্দর থেকে দামাসকাসের উদ্দেশ্যে যাত্রা করল। আলেপ্পো নগর হয়ে পৌঁছালাম দামাসকাস নগরে। জানা অজানা গাছপালা আর ফুল ফলের বাগিচায় ভরা বেহেশতের মতো সুন্দর দামাসকাস নগর। তারই পাশ দিয়ে বয়ে চলেছে কল্লোলিনী নীলনদ। আমি এক সরাইখানায় মাথা কুঁজলাম, আর চাচারা বাণিজ্য করার উদ্দেশ্যে নগরে ঘোরাফেরা করতে চলে গেলেন। তারা মসুল থেকে আনা সমানপত্র বেচলেন, আবার দামাসকাস থেকে দুষ্প্রাপ্য বহু কিছু সওদা করে জাহাজ বোঝাই করলেন। আমার চাচারা কাজ মিটিয়ে যাত্রার উদ্যোগ নিলেন। আমার দামাসকাস ছেড়ে যেতে মন চাইল না, তাই রয়ে গেলাম। তারা আমার মুনাফার বখরা মিটিয়ে দিয়ে চলে গেলেন। আমি নীলনদের লাগোয়া সুন্দর একটি বাড়ি ভাড়া করলাম। ভাড়া 2 দিনার। এক বিকালে নদীর দিকে মুখ করে আমি বারান্দায় বসে শরাব পান করছি। দেখলাম এক রূপসী যুবতী আমার সামনে এসে দাঁড়ালো। অষ্টাদশী বলা যাবে না, ষোড়শী। তার নাকাবের ফাঁক দিয়ে সতর্কতার সঙ্গে সাধ্যমতো তার নজর এড়িয়ে ফুলের মতো সুন্দর মুখটিকে দেখার লোভটুকু সামলাতে পারলাম না। মুহূর্তের মধ্যেই সে বোরখাটি খুলে পাশে রাখল। তার মুখের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে পড়ার জোগাড় হলো আমার। রূপের আভায় আমাকে সচকিত করে তুলল। কোনো মানুষের মুখ এত সুন্দর হতে পারে ইতিপূর্বে কল্পনাও করতে পারিনি। আমাকে অবাক করে দিয়ে রূপসী বলল, কি গো ভালো মানুষ, একা একা বসে যে? বিবি কোথায়? আরে বিবি পাবো কোথায়, শাদি হলে তো বিবি পাশে থাকবে। সে কি গো, এমন জোয়ান বয়স, দেহে যৌবন বন্দি হয়ে রয়েছে, আর বলছো কিনা শাদি হয়নি? কথা বলতে বলতে আমাকে লক্ষ্য করে আখির বান ছুঁড়ে মারল। এবার বলল,
মেয়ে ছেলে ছাড়া রাত কাটাও বলছ কি? এমন এক নাগর পেলে সব মেয়ে মনে করবে যে আসমানের চাঁদ হাতে পেয়েছে। আমি খুবই বিব্রত বোধ করতে লাগলাম। একে নতুন জায়গা, একেবারেই ভিন দেশ, তার উপর এমন রূপসী এক যুবতী যাকে কোনোদিন চোখেও দেখিনি। সে যদি প্রথম পরিচয়ের মুহূর্তে এমন সব কথা বলে, তবে যে কোনো যুবাই মিইয়ে যেতে বাধ্য। আমি সামান্য সরে গিয়ে জড়সড় হয়ে বসলাম। মেয়েটি কিন্তু অধিকতর সাহসিকতার পরিচয় দিল। আচমকা আমার একটি হাত চেপে ধরে সুন্দর ভঙ্গিতে চোখ মুখ বিকৃত করে বলে উঠল, এই ন্যাকামি রে! মন বলছে খাই খাই, আর মুখে বলছে স্বাদ নেই। কথাটি আমার দিকে ছুড়ে দিয়ে এক ঝটকায় আমাকে টেনে দাঁড় করিয়ে দিল, গলা জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেল। ব্যাস, আছাড় মেরে নিজে বিছানায় গা এলিয়ে দিল। বুকের কাপড়টুকু পাশে পড়ে গেল, আর পায়ের কাপড় উঠে গেল হাঁটু ছাড়িয়ে উরুর উপরে, নিতম্বের কাছাকাছি। আমার শিরা উপশিরায় রক্তের গতি অকস্মাৎ বৃদ্ধি পেল। এক অভূতপূর্ব মাদকতা ভর করল আমার দেহ আর মনে। আমি কি করব ভেবে ওঠার আগেই তার তুলতুলে হাত দুটি আমাকে সারাশির মতো আঁকড়ে ধরল। যে কোনো পুরুষের পক্ষেই আকাঙ্ক্ষিত তার যৌবনের জোয়ার লাগা বুকে আমার প্রশস্ত বুকটি একেবারে লেপ্টে গেল। কি যে রোমাঞ্চ জাগলো আমার মনে, আর আগুনের বন্যা বয়ে চলল শিরায় শিরায়। অনাস্বাদিত পুলকে আমি বিমোহিত হয়ে পড়লাম। এবার সে তার স্পঞ্জের মতো নরম আপেল রাঙা ঠোঁট দুটোকে ধীরে ধীরে নামিয়ে আমার ঠোঁট স্পর্শ করল। অপূর্ব কৌশলে আমার নিচের ঠোঁটটিকে কামড়ে ধরল। উন্মাদিনী প্রায় দিল এক কামড় বসিয়ে। সেও যেন মুহূর্তেই নিজেকে হারিয়ে ফেলল। মুক্তুর মতো ঝকঝকে তার দাঁতের চাপে আমার ঠোঁট যে কখন কেটে গেছে তা উপলব্ধি করার মতো বোধশক্তি সে মুহূর্তে আমার মধ্য থেকে সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়ে গিয়েছিল। এ অস্বীকার করার উপায় নেই। আমিও যেন তখন উন্মাদদশাপ্রাপ্ত হয়েছিলাম। এক ঝটকায় তার কটিদেশ থেকে ফিনফিনে কাপড়ের টুকরোটি খুলে ছুঁড়ে ফেললাম মেঝেতে। তারপর তারপর কি হলো সে কথা কারো কাছে মুখ ফুটে বলার নয়। আর তার রূপসাগরে একেবারে তলিয়ে গেলাম। তার যৌবনের উন্মাদনা আমাকে গ্রাস করে ফেলল। সেও আমার যৌবনদীপ্ত সুঠাম দেহের দলন পেশন ও সম্ভোগ সুখ লাভ করে পরম তৃপ্তিতে কানায় কানায় মনকে ভরে দিতে লাগল। দীর্ঘ সময় ধরে আমরা পরস্পর পরস্পরের সঙ্গ সুখ লাভ করে তৃপ্তিটুকু একেবারে নিঃশেষে নিংড়ে নিয়ে একসময় বিচ্ছিন্ন হলাম। সে রাত্রের স্মৃতি, জীবনের প্রথম সম্ভোগ সুখের কথা কোনো দিন আমার মন থেকে মুছে যাবে না। শুনেছি জীবনের প্রথম সহবাসের রাত্রির কথা নাকি সবারই অন্তরের অন্তঃস্থলে আমৃত্যু জাগরুক থাকে। হতেই হবে, কারণ বেহেশতে সুখের সরাসরি হলেও সে রাত্রে আমি যে সুখ ও তৃপ্তি লাভ করেছিলাম তার চেয়ে বেশি কিছু সেখানে যে নেই হলপ করে আমি বলতে পারি। ক্লান্ত অবসন্ন শরীরে অনেক বেলা পর্যন্ত আমি বিছানা আঁকড়ে পড়েছিলাম। আমার সে রাত্রের বেগম সে লেরকিটিও অচৈতন্যের মতো পড়েছিল। আমি চোখ মেলে তাকিয়ে দেখি সে বিবস্ত্রা হয়ে আমার গলায় একটি হাত তুলে দিয়ে অকাতরে ঘুমোচ্ছে। আমি বিমুগ্ধ নয়নে তার দেহপল্লবটিকে এবার খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করতে লাগলাম। এমন যৌবনের মাতন লাগা রূপসী যুবতীর দেহকে মাত্র কয়েক ঘন্টা আগে কুরে কুরে খেয়ে আমার সম্ভোগ সুখ লাভের সৌভাগ্য হয়েছিল যেন বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল সে কি ঘুমের ঘোরে দেখা খোয়াব নাকি বাস্তব। আমার মনময়ূরী আমার কলিজা রূপসীটি একসময় চোখ মেলে তাকালো। আমি পাশে বসে বুভুক্ষর মতো তার যৌবন ভরা নগ্নপ্রায় দেহটিকে নিরীক্ষণ করছি বুঝতে পেরে অকচ্ছাৎ তার মধ্যে লাজ শরম ভর করল। রাত্রের স্বেচ্ছায় নিজেকে যে সঁপে দিয়েছিল সেই দিনের আলোয় যেন লাজে কুকড়ে যাচ্ছিল। অতর্কিতে হাত দুটোকে নিজের বুকের উপর তুলে নিয়ে যন্ত্রচালিতের মতো কাপড়টিকে কোমরে জড়িয়ে নিল। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ২৬, কুঁজু ইহুদি হেকিম, দর্জি ও নাপিতের কিস্সা চতুর্থ ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন,
শেয়ার করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।